এসএলএসটির বাংলা ক্লাসে আমি গণেশ পাল তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। এক্সাম ওয়ারিয়ারের পক্ষ থেকে এসএলএসটি সাবজেক্টের ক্লাস সম্পূর্ণ গতিতে শুরু হয়েছে। তোমরা খুব দ্রুত এসএলএসটির জন্য অ্যাডমিশন নিতে পারো। আমাদের ক্লাস দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই এসএলএসটির ক্লাসে তোমরা অ্যাডমিশন নাও, এবং খুব দ্রুত অ্যাডমিশন না নিলে কিন্তু আগামী যে 3 মাসের মধ্যে পরীক্ষা হতে চলেছে সেই কোর্স তোমরা কমপ্লিট করতে পারবে না। তাহলে আর দেরি নয়, আমাদের যে সকল সাবজেক্টের ক্লাস হচ্ছে তার মধ্যে বাংলা আমি নিচ্ছি গণেশ পাল, এবং এরপরে দেখো আমাদের লাইফ সায়েন্সের ক্লাস নিচ্ছেন দুলাল স্যার, দেবাশিস স্যার নিচ্ছেন হিস্ট্রি ক্লাস, পার্থপ্রতিম রায় স্যার নিচ্ছেন ইংলিশের ক্লাস, শীর্ষেন্দু স্যার নিচ্ছেন জিওগ্রাফি ক্লাস, জয়তিকুলে স্যার নিচ্ছেন জিওগ্রাফি ক্লাস, এবং সোমনাথ স্যার নিচ্ছেন ফিজিক্সের ক্লাস। তো এই প্রত্যেকটি শিক্ষক মণ্ডলী কিন্তু অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং তোমাদেরকে প্রপারলি গাইড করতে পারবেন। তাই তোমরা খুব তাড়াতাড়ি এক্সাম ওয়ারিয়ারের সঙ্গে যুক্ত হও এবং আমাদের ক্লাসগুলো শুরু করো। তো দেখো, আজকে বাংলা ক্লাসে আমরা চলে আসব ব্যঞ্জন সন্ধি। আমরা ইতিমধ্যে স্বরসন্ধি কমপ্লিট করেছি। স্বরসন্ধির ক্লাস দেখে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে স্বরসন্ধি যদি বুঝতে পারো তাহলে নিশ্চয়ই ব্যঞ্জন সন্ধিও বুঝতে পারবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ 3 প্রকার সন্ধির মধ্যে স্বরসন্ধি হচ্ছে ক্রিটিক্যাল। 3 প্রকার সন্ধির মধ্যে স্বরসন্ধি হচ্ছে তুলনামূলকভাবে একটু কঠিন। ব্যঞ্জন সন্ধি তার তুলনায় বিসর্গ সন্ধি আরও সহজ। তো স্বরসন্ধিতে আমরা একটা কথা বলেছিলাম, সেখানে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হয়, কিন্তু ব্যঞ্জন সন্ধিতে আমরা দেখব আমাদের আইডিয়া হচ্ছে এরকম যে হয়তো সেখানে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হয়, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। ব্যঞ্জন সন্ধিতে অবশ্যই ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হয় ঠিকই, কিন্তু কয়েকটি ক্ষেত্রে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধিও কিন্তু হয়ে থাকে। মানে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধিও হয়ে থাকে 2-1টি ক্ষেত্রে। তাহলে ব্যঞ্জন সন্ধিতে স্বরবর্ণের স্থান আছে। তো দেখা যাক, প্রথম কয়েকটি শব্দ আমরা এখানে স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে। কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ প্রচ্ছদ, দেখতে পাচ্ছ মূলচ্ছেদ, তাই তো? এই শব্দগুলোকে তোমরা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বৃক্ষচ্ছায়া, দেখতে পাচ্ছ মুখচ্ছবি। এরপরে যেটা কি হবে? স্বচ্ছন্দ, দন্তস্বয়ে বয়ে, চয়ে ছয়ে, দন্তন্বয়ে দয়ে, স্বচ্ছন্দ, আচ্ছাদন। আচ্ছা, এই শব্দগুলোকে আমি দেখলাম, এই শব্দগুলোকে দেখে আমি কি পাচ্ছি সেটা একটু দেখে নিই। এই শব্দগুলো কি দিয়ে শেষ হচ্ছে এবং এই শব্দগুলো কি দিয়ে শুরু হচ্ছে তা একটু দেখে নেব। এই শব্দগুলো শেষ হচ্ছে দেখো অবশ্যই কোনো না কোনো স্বরবর্ণ দিয়ে। এই শব্দগুলো শেষ হচ্ছে স্বরবর্ণ দিয়ে, যেমন প্রো, প্রো একটা স্বরবর্ণ, মানে পয়ে র ফলা, রয়ের শেষে অ আছে, প্র, এটা একটা স্বরবর্ণ। নেক্সট কি? মূল, মানে অ দিয়ে শেষ হচ্ছে, তাহলে স্বরবর্ণ। এই শব্দগুলোর শেষে স্বরবর্ণ আছে, এটা বুঝে নিতে নিশ্চয়ই আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক তো? নেক্সট হচ্ছে দেখো বৃক্ষ, শেষ হচ্ছে অ দিয়ে, মুখ শেষ হচ্ছে অ দিয়ে, আ শেষ হচ্ছে আ দিয়ে। তো অ দিয়ে শেষ হোক বা আ দিয়ে শেষ হোক, ডেফিনেটলি আমাদের স্বরবর্ণটা আছে শেষে। মানে প্রথম পদের শেষ বর্ণ স্বরবর্ণ, কোনো না কোনো স্বরবর্ণ, তো এটা ক্লিয়ার। নেক্সট ডান দিকে কি পাচ্ছি? ডান দিকে পাচ্ছি ছ। তো ছ তো একটা ব্যঞ্জন, ছ তো একটা ব্যঞ্জন বর্ণ। তো প্রত্যেকটিতে আমরা ছ দেখতে পাচ্ছি। তাহলে তুমি স্যার বলতে পারতে যে স্বরবর্ণের পর ছ থাকলে চয়ে ছয় হয়। হ্যাঁ, তাই ঠিক, স্বরবর্ণের পর ছ থাকলেই চয়ে ছয় হয়। আসলে ছয়ই একমাত্র ব্যঞ্জন, ছয়ই একমাত্র ব্যঞ্জন যে একটু উদার, যে একটু লিবারেল, যে একমাত্র স্বরবর্ণের সঙ্গে মেলে। আর কোনো ব্যঞ্জন কিন্তু স্বরবর্ণের সঙ্গে মিলতে চায় না। একমাত্র ছ ব্যঞ্জনটি স্বরবর্ণের সঙ্গে মিলতে চায়। তাই বলবো স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয়ে হয়। কি বলবো?
স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয় হয়। এই উদাহরণগুলি তার প্রমাণ, এই উদাহরণগুলি তার প্রমাণ। যেমন আ যুক্ত ছন্ন, তাহলে হয়ে যাবে আচ্ছন্ন, আ চয়ে ছয়ে দন্তন্বয়ে দন্তন্বয়ে। মতিযুক্ত ছন্ন, মতিচ্ছন্ন, ম তয়ে হস্যই চয়ে ছয়ে দন্তন্বয়ে দন্তন্বয়ে। পরিচ্ছেদ, প রয়ে হস্যই চয়ে ছয়ে একার দ, পরিচ্ছেদ। কেমন? বিচ্ছিন্ন, বয়ে হস্যই চয়ে ছয়ে হস্যই দন্তন্বয়ে দন্তন্বয়ে, বিচ্ছিন্ন। তরুচ্ছেদ, ত রয়ে হস্যৌ চয়ে ছয়ে একার দ, তরুচ্ছেদ। কেমন? তাহলে আমরা কি দেখতে পেলাম? যোগের বাঁ দিকে স্বরবর্ণ, যোগের ডান দিকে ছ, হয়ে যাচ্ছে চয়ে ছ। আমরা বলতে পারলাম স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয় হয়। আমরা এই কথাটা বলতে পারলাম কাদের সাপেক্ষে? এই উদাহরণগুলো দেখে, এই উদাহরণগুলো দেখে আমরা বলতে পারলাম যে স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয়ে হয়। সবাই বলতে পারি, প্রমাণ আছে বলেই বলতে পারি। কাজেই আমাদেরকে কিন্তু কেউ যদি ক্রস করে, কই দেখাও তো, আমি কিন্তু দেখাতে পারি স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয়ে হয়। এই উদাহরণগুলো ছিল কোথায়? আমার ভাষায় আছে, তোমার ভাষায় আছে, বাংলা ভাষায় আছে। বাংলা ভাষায় থাকা এই শব্দগুলোর গঠনগত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয়ে হয়। দ্যাট ইজ ফর্মুলা। নেক্সট, বেশ কিছু ব্যঞ্জন সন্ধি শব্দগুলোকে দেখছি, বেশ কিছু ব্যঞ্জন সন্ধিবদ্ধ শব্দ দেখছি, যেটার অবস্থান হচ্ছে ব্যঞ্জন যোগ স্বর। আগেরটা কি ছিল? আগেরটা ছিল স্বরযুক্ত ব্যঞ্জন, এটা হচ্ছে ব্যঞ্জনযুক্ত স্বরবর্ণ। ব্যঞ্জনযুক্ত স্বরবর্ণ, দিকযুক্ত অন্ত দিগন্ত। দিক শব্দটি শেষ হচ্ছে ক দিয়ে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে। অন্ত শব্দ শুরু হচ্ছে অ দিয়ে, অর্থাৎ স্বরবর্ণ দিয়ে। তাহলে ব্যঞ্জন বর্ণ ডান দিকে যদি কখনো স্বরবর্ণকে পায়, তাহলে ব্যঞ্জন বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়। তৃতীয় বর্ণে, অর্থাৎ ক বর্গর বর্ণ ক, তার তৃতীয় বর্ণ কি? তার তৃতীয় বর্ণ হচ্ছে গ। তাহলে দিকযুক্ত অন্ত হয়ে যাচ্ছে কি? দিগন্ত। কটা গ হয়ে গেছে। কোন ব্যঞ্জন বর্ণ ডান দিকে স্বরবর্ণকে পেলে সে তৃতীয় বর্ণে পরিণত হয়। ক্লিয়ার? কোন ব্যঞ্জন বর্ণ ডান দিকে স্বরবর্ণকে পেলে সে তৃতীয় বর্ণে পরিণত হয়। অবশ্যই এটা কিন্তু প্রথম বর্ণ থাকবে, ব্যঞ্জন বর্ণটি প্রথম ব্যঞ্জন থাকবে। যেমন খণ্ড ত মানে ত, খণ্ড ত আসলে তয়ে হসন্ত। খণ্ড ত মানেই হচ্ছে তয়ে হসন্ত, মানে খণ্ড তকে আমরা ত বলে ট্রিট করব। ক্লিয়ার? কাজেই খণ্ড ত হচ্ছে তয়ে হসন্ত। জগৎ যুক্ত ইন্দ্র, জগদিন্দ্র, কারণ ত বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে দ। ত যদি তৃতীয় বর্ণে পরিণত হয় তাহলে দ হবে। কেমন? নেক্সট হচ্ছে সৎ যুক্ত ইচ্ছা, সদিচ্ছা, দন্তস্ব দয়ে হস্যই চয়ে ছয়ে আকার, সদিচ্ছা। তাহলে তটা দ হচ্ছে, এখানে তটা দ হচ্ছে জগদীশ। বাকযুক্ত আড়ম্বর, বাগাড়ম্বর, এখানে কি হচ্ছে? বাগাড়ম্বর। অতএব এখানে কটা কিন্তু গ হয়ে গেছে। তাহলে দেখো প্রত্যেকটি শব্দের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়েছে। কখন হতে পারে? যখন ডান দিকে আমরা স্বরবর্ণকে পাই, তখন তৃতীয় বর্ণে পরিণত হতে পারে। হয়েছে? প্রাকযুক্ত উক্ত, প্রাগুক্ত, কটা গ হয়ে গেছে। তদযুক্ত উপরি, তদুপরি, তটা দ হয়ে গেছে। সৎযুক্ত উপায়, সদুপায়, তটা দ হয়ে গেছে। সৎযুক্ত উত্তর, সদুত্তর, এই তটাকে আমি দ করে নেব, এই হস্যৌকারটা এখানে চলে গেল, তয়ে তয়ে র, সদুত্তর। কেমন? প্রাকযুক্ত ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক, 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 হয়াকার দন্তস্বয় হস্যই ক, হয়াকার দন্তস্বয় হস্যই ক, প্রাগৈতিহাসিক। ষট যুক্ত আনন, স্বরানন, মূর্ধন্য ষ, ডয়শূন্য রয়াকার দন্তন্য দন্তন্য, স্বরানন। টটা কি হয়েছে? টটা ড হয়ে গেছে। আর আমরা জানি বাংলা ভাষাতে সংস্কৃতের ডকে
ড বিন্দু র একটা আমরা বানিয়ে নিয়েছি, তাই এখানে আমরা ড এবং ডয়ের বিন্দু রকে একই বর্ণ বলে ট্রিট করছি। টটা ড হয়ে গেছে সরানন, তৎযুক্ত অন্ত তদন্ত, তটা দ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা পেলাম যোগ চিহ্নের ডান দিকে কোনো স্বরবর্ণ থাকলে, যোগের বাঁ দিকে যদি কোনো ব্যঞ্জন থাকে, সেই ব্যঞ্জনটি অবশ্যই তৃতীয় ব্যঞ্জনে পরিণত হয়। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ ডান দিকে স্বরবর্ণকে পেলে তৃতীয় ব্যঞ্জনে পরিণত হয়ে যাবে। নেক্সট দেখো, এখন আমরা শুরু করব ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন। আগের দুটো গ্রুপের শব্দগুলোর মধ্যে আমরা স্বরবর্ণের অবস্থান পেয়েছিলাম। এখন আমরা ব্যঞ্জন সন্ধি বলতে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধির কথা দেখতে শুরু করছি। দেখো এখানেও কিন্তু কটা গ হয়ে গেছে, অর্থাৎ বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হবার জন্যে দুটো শর্ত। এক হচ্ছে বাঁ দিকে সে যদি কখনো, ডান দিকে সে যদি কখনো স্বরবর্ণ পায় তাহলে হতে পারে, মানে এই ক চ ক ত এই বর্ণগুলো যদি কখনো ডান দিকে স্বরবর্ণকে পায় তাহলে সে তৃতীয় বর্ণ হতে পারে। আবার যদি কখনো বেশ কিছু ব্যঞ্জন আছে, যেমন বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, অন্তস্থ জ র, এদেরকে যদি পায় তাহলেও কিন্তু বর্গের এই প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হতে পারে। তাহলে বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হবার জন্যে দুটো শর্ত। এক নম্বর, সে যদি কখনো ডান দিকে স্বরবর্ণকে পায়। দু নম্বর হচ্ছে সে যদি কখনো বর্গের বেশ কিছু ব্যঞ্জনকে পায়, যেমন দ ধ অন্তস্থ জ এইগুলো, তাহলেও কিন্তু তৃতীয় বর্ণে পরিণত হবে। যেমন দেখো বাগধারা, বাগদেবী, ষড়যন্ত্র, অব্জ, বৃহদ্রথ এগুলো। নেক্সট কতগুলো উদাহরণ দিকে তাকাই আমরা। এখানে বর্গের প্রথম বর্ণটি আর তৃতীয় বর্ণে নয়, এখানে বর্গের প্রথম বর্ণটি পরিণত হয়েছে কোথায়? এখানে বর্গের প্রথম বর্ণটি পরিণত হয়েছে পঞ্চম বর্ণে। পঞ্চম বর্ণে পরিণত হয়েছে, দেখো ক হয়ে গেছে উ, ত হয়ে গেছে দন্তন্য, ক হয়ে গেছে উ মানে বাংময় পরাংমুখ, ত হয়ে গেছে দন্তন্য মানে জগন্নাথ, উন্নয়ন জগন্ময়ী। আসলে দন্তন্য কিংবা ম যখন পরে থাকবে, দন্তন্য আর ম যেহেতু পঞ্চম পজিশনে থাকা বর্ণ, দন্তন্য আর ম যেহেতু পঞ্চম পজিশনে থাকা বর্ণ, সেই জন্য এই দন্তন্য কিংবা ম পরে থাকলে এই প্রথম বর্ণটি তখন আর পঞ্চম পজিশনের বর্ণতেই চলে আসে। যেমন ক বর্গের পঞ্চম বর্ণ উ, ত বর্গের পঞ্চম বর্ণ দন্ত ন, দ বর্গের পঞ্চম বর্ণ দন্ত ন। তাহলে দন্তন্য কিংবা ম যখন পরে থাকে তখন এই প্রথম বর্ণটি বা তৃতীয় বর্ণটি পঞ্চম বর্ণে পরিণত হয়। আগেরগুলোই দেখলাম প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়, এখানে দেখছি প্রথম বর্ণটি পঞ্চম বর্ণে পরিণত হয়। কেননা ডান দিকের বর্ণগুলো পঞ্চম আছে বলে ওরা চায় যে পঞ্চমকেই গ্রহণ করতে। ক্লিয়ার? নেক্সট যে উদাহরণগুলো দেখছি দেখো, ডান দিকে যদি কখনো চ অথবা ছ থাকে, ডান দিকে কোনো শব্দের মধ্যে চ আছে অথবা ছ আছে, তো চ আর ছ যদি দু ভাই হয় তাহলে কোন ভাই বড়? চ ভাই বড়, চ আগে আছে তাই চ বড়, এবং ছ হচ্ছে ছোট। তাহলে এই দু ভাইয়ের মধ্যে চ এসে জায়গা দখল করে নেয় এই বাম দিকে থাকা ত বা দয়ের জায়গাটি দখল করে নেয়। চ কিংবা ছ ডান দিকে থাকলে, চ কিংবা ছ ডান দিকে থাকলে আমরা কি দেখতে পাবো? প্রথম পদের শেষে অবস্থিত ত কিংবা দয়ের জায়গায় এই চটা বসবে। তাহলে তুমি দেখো এই খণ্ডত্বয়ের জায়গায় একটা চ বসিয়ে নাও। দন্তস্ব চ, চ রয় হস্যই তয়রা ফলা, সচ্চরিত্র। দন্তস্ব চয়ে চয়ে রয় হস্যই তয়রা ফলা,
সচ্চরিত্র, তাই তো হয়েছে। এখানে একটা চ বসিয়ে নাও, তাহলে হস্য চয়ে চয়ে আকার র মূর্ধন্য উচ্চারণ। এখানে একটা চ বসিয়ে নাও, তালবস্য চ, তালবস্য র, চয়ে চয়ে দন্তন্নয় দয়রা ফলা শরৎচন্দ্র, চয়ে চয়ে। এখানে একটা চ বসিয়ে নাও, চ ল, চয়ে চয়ে হর্ষই তয়রা ফলা চলচ্চিত্র। এখানে একটা চ বসিয়ে নাও, হস্য চয়ে ছয়ে একার দ উচ্ছেদ। এখানে একটা চ বসিয়ে নাও, হস্য চয়ে ছয়ে ল উচ্ছল। তাহলে আমরা এই শব্দগুলির দিকে তাকিয়ে যা পেলাম সেটা হচ্ছে চ কিংবা ছ পরে থাকলে প্রথম পদের শেষাবস্থিত ত কিংবা দয়ের স্থানে চ হয়, ব্যাস, এটাই নিয়ম, এটাই সূত্র। এই শব্দগুলো যে কথা বলছে সেটাই সূত্র, সেটাই নিয়ম। নেক্সট হচ্ছে একই ছাঁচে বর্গীয় জ কিংবা ঝ যদি কখনো পরে থাকে, বর্গীয় জ কিংবা ঝ যদি কখনো পরে থাকে, ওই চ ছয়ের মতোই এই বড় ভাই এই জায়গাটি নেবে। অতএব এখানে একটা বর্গীয় জ, এখানে একটা বর্গীয় জ বসিয়ে নাও, বসিয়ে নাও। এখানে একটা বর্গীয় জ, 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 এখানে একটা বর্গীয় জ। যদি বসিয়ে দিই তাহলে বানানগুলো কি দাঁড়াচ্ছে দেখো, দন্তস্ব বর্গীয় জয় বর্গীয় জয় দন্তন্য, বয়ে হর্ষয় দয়ে বয়ে বর্গীয় জয় দন্তন্য, হর্ষৌ বর্গীয় জয় বয়ে ল, অন্তস্থ জয়াকার ব বর্গীয় জয় দীর্ঘই ব দন্তন্য যাবজ্জীবন, অন্তস্থয় জয়াকার ব বর্গীয় জয়ে দীর্ঘই ব দন্তন্য যাবজ্জীবন, যাবজ্জীবন। এখানে একটা বর্গীয় জ বসালে বর্গীয় জয় দীর্ঘই হবে। দুটো জ কিন্তু যুক্তাক্ষরে থাকবে, যেহেতু যোগ চিহ্নের বাম দিকের ব আর ডান দিকের ব, মানে যোগ চিহ্নের ডান দিকের জ আর বাম দিকের জ সন্ধিবদ্ধ শব্দে এসে যুক্তাক্ষরে হয়ে যাবে, যেমন সবগুলোতেই হয়েছে যুক্তাক্ষরে। আচ্ছা, বিপজ্জনক বয়ে হর্ষই প বর্গীয় জয়ে দন্তন্য ক বিপজ্জনক। উজ্জীবিত হর্ষ বর্গীয় জয়ে দীর্ঘই বয়ে হর্ষই ত উজ্জীবিত। কুজ্জ টিকা কয়ে হর্ষ বর্গীয় জয়ে ঝয়ে টয়ে হর্ষই কয়া আকার, কুজ্জ টিকা। এখানে একটা বর্গীয় যা বসালে তাই দাঁড়ায় মহৎযুক্ত ঝংকার, মহৎ ঝংকার। ঝংকার মানে কি? ঝংকার মানে কি বলো, ঝংকার মানে কি? ঝংকার মানে হচ্ছে বিনার শব্দ, বিনার, বিনার শব্দকে বলা হয় ঝংকার। তাহলে মহৎ ঝংকার, মহ বর্গীয় জয়ে ঝয়ে উঙ্গয়ে কয়ে আকার র, মহৎ ঝংকার। ক্লিয়ার? তাহলে আমরা আগেরটার মতোই দেখলাম, বর্গীয় জ কিংবা ঝ পরে থাকলে প্রথম পদের শেষে অবস্থিত ত কিংবা দ, ত বলতে খণ্ডত, ত কিংবা দ এর স্থানে বর্গীয় জ হয়। এই শব্দগুলোই হচ্ছে, মানে এই উদাহরণগুলি হচ্ছে এই সূত্রটির জনক। এই সূত্রটিকে তৈরি করার জন্য এই উদাহরণগুলোই দায়ী। এই উদাহরণগুলোই হচ্ছে এই সূত্রটিকে তৈরি করতে সাহায্য করলো। এই উদাহরণগুলির মধ্যে যে গ্রামাটিক্যাল ফ্যাক্টর কাজ করলো সেটাই সূত্র তৈরি হবার একমাত্র উপায়, একমাত্র ওয়ে। কেমন? তো দেখো, পরের একটা উদাহরণ আমি এখানে যোগ করে দেবো নিজের থেকে। ধরা যাক কখনো ল পরে আছে, ল পরে আছে, তো প্রথম পদের শেষে অবস্থিত ত বা দয়ের স্থানে ল হবে। উদাহরণ দিই দু একটা। উদাহরণ দিচ্ছি, উদযুক্ত লেখ, উদযুক্ত লেখ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো উদযুক্ত লেখ মানে কি হবে? উল্লেখ। কেননা এই দয়ের জায়গায় ল হবে। হর্ষৌ লয়ে লয়ে একার ক, হর্ষৌ লয়ে লয়ে একার খ, উল্লেখ। আচ্ছা, উদযুক্ত লিখিত, উল্লিখিত। আচ্ছা, বৃহৎ যুক্ত লাঙ্গুল কি হবে? বৃহৎ যুক্ত লাঙ্গুল, বৃহৎ যুক্ত লাঙ্গুল এই ছাঁচে আসবে কি? বৃহৎ যুক্ত লাঙ্গুল। ত বা দয়ের পরে ল থাকলে, ত বা দয়ের পরে ল থাকলে এখানে ল হয়। তাহলে বৃহৎ, বৃহৎ যুক্ত লাঙ্গুল,
বৃহৎ যুক্ত লাঙ্গুল কি হবে? বৃহৎ লাঙ্গুল। এখানে একটা ল হবে, এখানে একটা ল হবে। তাহলে ব্যাঘ্রাচার্য বৃহৎ লাঙ্গুল তোমাদেরকে ক্লাস 9-এর বইতে পড়তে হবে সাহিত্য সম্ভারে। তো সেই ব্যাঘ্রাচার্য বৃহৎ লাঙ্গুল, লাঙ্গুলে বৃহৎ লাঙ্গুলে বানানটা কি হচ্ছে? বয়েরি হ, লয়ে লয়ে আকার উঙ্গয়ে গয়ে হস্য ল। তাহলে উল্লিখিত বৃহৎ লাঙ্গুল, হ্যাঁ, এই শব্দগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ল পরে থাকলে প্রথম পদের শেষে অবস্থিত ত বা দয়ের স্থানে ল হয়। ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, তালব্যস্য যদি কখনো পরে থাকে, তালব্যস্য যদি কখনো পরে থাকে তাহলে কিন্তু একটা অদ্ভুত ধরনের চেঞ্জ হয়। তালব্যস্য পরে আছে, দেখো শ্বাস, শ্বাসের মধ্যে তালব্যস্য দিয়ে শুরু হয়, তাই তালব্যস্য পরে আছে। শৃঙ্খল তালব্যস্য দিয়ে শুরু হয়, তাই তালব্যস্য পরে আছে। মানে পরবর্ণের শুরুতে আছে আর কি, পরবর্ণের শুরুতে আছে। শক্তি তালব্যস্য দিয়ে শুরু হচ্ছে, মানে পরবর্ণের শুরুতে আছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে তালব্যস্য যদি কখনো পরে থাকে, তালব্যস্য যদি কখনো পরে থাকে তাহলে প্রথম পদের শেষে থাকা ত কিংবা দয়ের জায়গায় এরা তালব্যস্বর থাকে না। আগেরগুলোই যেমন দেখছিলাম, ডান দিকে চ ছ থাকলে এখানে চ হচ্ছে, ডান দিকে বর্গীয় জ ছ থাকলে এখানে বর্গীয় জ হচ্ছে, ল থাকলে ল হচ্ছে, তালব্যস্য থাকলে একটা দুরকম চেঞ্জ হচ্ছে। বলছে ত বা দয়ের স্থানে চ হবে আর তালব্যস্যের স্থানে ছ হবে। কেন হবে? তালব্যস্যের সঙ্গে চ ছয়ের এত ভালোবাসা কিসের? তালব্যস্যের সঙ্গে চ ছয়ের এত ভালোবাসা কিসের? তালব্যস্য আছে বলে এখানে চ ছ আলো কেন? আসলে এটা হচ্ছে তালব্য ব্যঞ্জন। তালব্যস্য হচ্ছে একটা তালব্য ব্যঞ্জন, আর চ ছ হচ্ছে একটি তালব্য ব্যঞ্জন। সেই জন্য তালব্যর সঙ্গে তালব্যর সম্পর্ক অনুযায়ী এখানে তালব্যস্য হচ্ছে, তালব্যস্য থাকলে চ ছ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তালব্যস্য যদি কখনো পরে থাকে তাহলে তুমি এখানে চ বসাও আর তালব্যস্যে ছ বসাও, তাহলে হর্ষৌ চয়ে ছয়ে বয়ে আকার দন্তস্য উচ্ছ্বাস। মিলছে? মিলছে? মিলবেই তো। তালব্যস্য পরে আছে, এখানে চ বসাও, হর্ষৌ চ, তালব্যস্যের জায়গায় ছ বসাও, মানে ছয়েরই, তাহলে হর্ষৌ চয়ে ছয়ে রি উঙ্গয়ে ক্ষয়ে ল। মিলছে? মিলবে। এখানে এখানে তুমি চ বসাও, এখানে ছ বসাও, চ ল চয়ে ছয়ে কয়ে তয়ে হর্ষই, চ ল চয়ে ছয়ে কয়ে তয়ে হর্ষই, চলোচ্ছক্তি। কেমন? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? তালব্যস্য পরে থাকলে প্রথম পদের শেষে থাকা ত বা দয়ের স্থানে চ হয় এবং তালব্যস্যের স্থানে ছ হয়। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখো, তার মাঝখানে আর একটা শব্দ, আর একটু শব্দগুচ্ছ আমি অ্যাড করে দিই। দেখো, যেমনটা আমি লকে অ্যাড করেছিলাম, এখন একটু জিনিস অ্যাড করছি। ট কিংবা ঠ পরে থাকলে, ট কিংবা ঠ পরে থাকলে এই প্রথম পদের শেষে থাকা ত বা দয়ের স্থানে কি হবে? একটা টই হয়। উদাহরণ খুব কম আছে, উদাহরণ খুব কমই আছে, কিন্তু আমরা বলবো তদ যুক্ত টিকা তট্টিকা, তদ যুক্ত টিকা তট্টিকা। এই যে যদি বলি, আমি যদি বলি যে তদ, তদয় হসন্ত তদ যুক্ত টিকা, তাহলে কি হবে? তট্টিকা। ত টয়ে টয়ে দীর্ঘই কয়া আকার, তট্টিকা। তো যা বললাম, ট কিংবা ঠ পরে থাকলে, ঠ দিয়ে তেমন কোনো এক্সাম্পল আমাদের বাংলা ভাষাতে নেই, তাই ঠকে আমি স্কিপ করে যাচ্ছি। আমি শুধু বলছি ট দিয়ে উদাহরণ। ট পরে রয়েছে তদ যুক্ত টিকা তট্টিকা, ত টয়ে টয়ে দীর্ঘই কয়াকার তট্টিকা। ক্লিয়ার? এটা একটা এক্সট্রা যোগ করলাম, আমাদের স্লাইডে সেটা নেই। নেক্সট দেখো, চলে আসি আমরা আমাদের পরবর্তী অংশটাতে।
কি রয়েছে? উদ্ধত, পদ্ধতি, উদ্ধৃতি। দেখো একটু আগে তালব্যস্য থাকলে যেমন আমরা দুদিকের একটা চেঞ্জ দেখেছিলাম, তেমনি এখন আমরা দেখব হ পরে আছে বলে একটা অন্যরকম চেঞ্জও হচ্ছে, দুদিকের চেঞ্জ হচ্ছে। কি দেখে নেব? দেখে নেব যে হ পরে থাকলে, হ যদি কখনো পরে থাকে তো ত বা দয়ের স্থানে দ হবে এবং হয়ের স্থানে ধ হবে, দুদিকে চেঞ্জ। হ যদি কখনো পরে থাকে তাহলে ত বা দয়ের স্থানে দ হবে, ত থাকলেও দ হবে, দ থাকলেও দ হবে। অন্যদিকে হয়ের স্থানে ধ হবে। কি বললাম? হ যদি কখনো পরে থাকে প্রথম পদের শেষে অবস্থিত ত বা দয়ের স্থানে দ হবে, হয়ের স্থানে ধ হবে, হয়ের স্থানে ধ হবে। দেখো তাহলে এখানে দই থাকলো, হর্ষও দ, এখানটাতে ধ বসাও, এখানটাতে ধ বসাও, হর্ষও দয়ে ধয়ে ত উদ্ধত, প দয়ে ধয়ে তয়ে হর্ষই পদ্ধতি, হর্ষও দয়ে ধয়ে রি, হয়ের জায়গায় ধ বসিয়ে দাও, হয়ের জায়গায় ধ বসিয়ে দাও, হর্ষও দয়ে ধয়ে রি তয়ে হর্ষই উদ্ধৃতি। তাহলে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যেটা সূত্র বলে লেখা আছে সেটা তো পরিষ্কার দেখতে পাচ্ছি। হ পরে থাকলে পূর্ব পদের শেষে থাকা ত বা দয়ের স্থানে দ হয় এবং হয়ের স্থানে ধ হয়। এই সূত্রকে আমি কেন কষ্ট করে মুখস্থ করব? কেন মুখস্থ করব? এই শব্দগুলো যে কথা বলছে সেই কথাটাকে বুঝলেই তো সূত্র বোঝা হয়ে গেল। স্বাভাবিকভাবেই সূত্রকে আর মুখস্থ নয়, ক্লাস 1 2 3 4 5 থেকে সন্ধি শুরু হয়, 5 থেকে, এই 5 থেকে সন্ধি ক্লাস 10 পর্যন্ত তোমাদেরকে মুখস্থ করিয়ে 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 সেখান থেকে তিক্ত করে দেওয়া হয়েছে সন্ধির অধ্যায়টা থেকে। আমরা সন্ধির অধ্যায়কে অন্যভাবে বুঝবো। একটা সূত্র মুখস্থ করব না, কিন্তু প্রত্যেকটি সূত্র আমার মুখস্থ থাকবে। কেননা আমরা আরোহী পদ্ধতি দিয়ে সন্ধি শিখেছি, আমরা উদাহরণ থেকে সূত্রতে এসেছি। সূত্র কে তৈরি করেছে, সূত্র তৈরি করার প্রেক্ষিত কি, সূত্র কিভাবে তৈরি হয়েছে তা আমরা জানতে পারি যদি, তাহলে সূত্রকে মুখস্থ করার কোনো দায়িত্ব নিতে হয় না। কিন্তু যদি আমরা এই একটা চ্যাপ্টারের অরিজিনটাকে বুঝতে না পারি তাহলে কিন্তু সূত্র আমাদেরকে মাথা খারাপ করে ছেড়ে দেবে। সেই জন্য আমি যেরকমভাবে বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই যখন আমাদের সঙ্গে তোমার পার্সোনাল কন্ট্যাক্টে থাকবো আমরা ক্লাসে, তখন কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেবে। তো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও, যুক্ত হলে কিন্তু এগুলো আমাদের পথ চলতে সুবিধা হবে। তো দেখো নেক্সট কতকগুলো উদাহরণ দেখো। নেক্সট কি রয়েছে? এখন এখানে আমরা যেগুলোকে দেখছি সেগুলো হচ্ছে যে দুটো বানানই রয়েছে। এটা একটু আমি সহজ করে বলার চেষ্টা করছি। বাংলা ভাষাতে এই শব্দগুলোর দিকে তাকালে দেখব যে দুটো বানানই কিন্তু সঠিক। সংকল্প বানানে দন্তস্ব উ, কয়ে লয়ে পয়ে সংকল্প, আবার দন্তস্ব অনুসার ক লয়ে পয়ে সংকল্প, দুটোই বানান দেখতে পাচ্ছি। তো এই দুটি বানানের মধ্যে দুটোই কি সঠিক? হ্যাঁ সঠিক। তাহলে একটা প্রশ্ন তৈরি হয় মনে মনে যে কখন দুটো বর্ণ সঠিক হবে, মানে দুটো বানান সঠিক হবে কখন হবে? উ দিয়ে লিখলেও সঠিক, তাহলে কি সংবাদ দন্তস্ব অনুসার বয়া আকার দ এটাও হবে, আবার দন্তস্ব উয়ে বয়া আকার দ এটাও হবে? না, একদমই না, একদমই না। আমাদের একটা নিয়ম রয়েছে, কোনো কোনো সময়েতে এটা দুটোই চলবে, অনুসার এবং উয়া চলবে। কোন সময় চলবে? যদি ডান দিকের শব্দটি, মানে ডান দিকের শব্দটি, যোগ চিহ্নের ডান দিকের শব্দটি ক খ গ ঘ দিয়ে শুরু হয়, যদি ডান দিকের শব্দটি ক খ গ ঘ দিয়ে শুরু হয়, ডান দিকের শব্দটি যদি ক খ গ ঘ দিয়ে শুরু হয়, তাহলেই কিন্তু বাম দিকে যে ম আছে এই ময়ের জায়গায় অনুসার হতে পারে এবং উয়া হতে পারে। ভালো করে দেখো, যদি ডান দিকের বর্ণটি, ডান দিকের শব্দটি
যোগ চিহ্নের ডান দিকের শব্দটি কি কি দিয়ে শুরু হবে? আইদার ক, অর খ, অর গ, অর ঘ, ক খ গ ঘ, এই চারটে বর্ণ দিয়ে যদি আমাদের শব্দগুলো শুরু হয়, ভালো করে খেয়াল করো কিন্তু, এই চারটে বর্ণ ক খ গ ঘ, তাহলে বাম দিকে সব ক্ষেত্রেই কিন্তু ম আছে। ম দেখো, সম 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 অহম, শেষ হচ্ছে ম দিয়ে। ময়ের জায়গায় অনুসারও বসাতে পারি, ময়ের জায়গায় উয়াও বসাতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা উয়া বসাতে পারি, অনুসারও বসাতে পারি, অনুসারও বসাতে পারি, উয়াও বসাতে পারি। কেন? শর্তটি হচ্ছে ডান দিকের শব্দগুলি ক দিয়ে অথবা খ দিয়ে অথবা গ দিয়ে অথবা ঘ দিয়ে শুরু হতে হবে। হলো? তখনই কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা বানান লিখলেই সঠিক। তো দেখো, সংকল্প সংকল্প, সংকেত সংকেত, সংকীর্তন সংকীর্তন, মানে অনুসার কিংবা উঁ, 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 অনুসার কিংবা উঁ। আরও শব্দ ভাষা খুললে আমরা পাবো হয়তো, কিন্তু তার ক্ষেত্রে ডান দিকের শব্দটি শুরু হতে হবে অবশ্যই ক খ গ ঘ এর মধ্যে দিয়ে। এবারে দেখো কতগুলো শব্দ। তাহলে সূত্রটি কি বলল? সূত্রটি বলল ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ময়ের স্থানে অনুসার এবং উঁ হয়। তুমি যা দিয়ে লেখো দুটোই সঠিক। এবারে নেক্সট কতগুলো শব্দের দিকে তাকাবো আমরা। নেক্সট কতগুলো শব্দতে আমরা দেখতে পাচ্ছি যে ডাক যোগ চিহ্নের ডান দিকে অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, এই সবগুলো রয়েছে। মানে ক খ গ ঘ নয়, ক খ গ ঘ নয়। তখন কিন্তু এখানে ময়ের জায়গায় শুধু অনুসার করতে হবে, ময়ের জায়গায় শুধু অনুসার করতে হবে। কেমন? এখানে কিন্তু ময়ের জায়গায় আর উঁ বসবে না। দেখো, সংলাপ অন্তস্থ জ, র, ল, ব, তালব্য সদন্ত সহ, বানান কিন্তু একটাই হবে, অনুসার হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কোথায় যাচ্ছে। বলা হচ্ছে সম কিংবা পরি উপসর্গের পরে, সম কিংবা পরি উপসর্গের পরে কৃ ধাতু থেকে প্রাপ্ত শব্দ, মানে কৃত, মানে কার। সম কিংবা পরি উপসর্গের পরে, সম কিংবা পরি উপসর্গের পরে কৃ ধাতু থেকে পাওয়া, কৃ ধাতু কয়েরি কৃ, কৃ ধাতু থেকে পাওয়া কোনো শব্দ অর্থাৎ কৃত কিংবা কার এমন যদি হয়, তাহলে এই ধাতু থেকে পাওয়া শব্দটির পূর্বে দন্তস্ব হবে। সেই জন্যে সম যুক্ত কৃত সংস্কৃত, কৃতর পূর্বে দন্তস্ব। সম যুক্ত কার সংস্কার, কারের পূর্বে দন্তস্ব, তাই দন্তস্বয় কয়াকার র। পরিযুক্ত কার পরিষ্কার, তাই দন্তস্ব পর হয় হস্যই দন্তস্বয় কয়াকার র। হ্যাঁ না, তা তো নয়। হলো না তো? কি হলো তাহলে এখানে? এক্ষুনি বললেন স্যার আপনি যে সম কিংবা পরি উপসর্গের পরে কার ধাতু থেকে পাওয়া শব্দ থাকলে দন্তস্ব হয়। এখানে লিখেছেন কেন মূর্ধন্যস্ব? আসলে ব্যঞ্জন সন্ধির সূত্রকে ভায়োলেট করে যাচ্ছে এই সূত্রটি, এই শব্দটি। কিভাবে ভায়োলেট করছে? কিসের সাপেক্ষে ভায়োলেট করছে? সত্যবিধান প্রায়োরিটি পাচ্ছে। রয়ের পরে আর দন্তস্ব দেবে না, এটা সত্যবিধান বলেছে। তাই পরিষ্কার বানানে সন্ধির নিয়মকে অস্বীকার করে মূর্ধন্যস্ব বসেছে। সত্যবিধানে রয়ের পরে মূর্ধন্যস্ব হয়, দন্তস্ব হয় না, সেই নিয়মের সাপেক্ষে। কিন্তু সন্ধির সাধারণ নিয়ম কি বললাম তাহলে? সম কিংবা পরি উপসর্গের পরে কৃ ধাতু থেকে প্রাপ্ত কোনো শব্দ থাকলে কৃ ধাতু থেকে পাওয়া শব্দটির পূর্বে দন্তস্ব হবে। নেক্সট, হত, ধত, ভত, এই যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে, গয়ে ধয়ে থাকলে আমরা ছাঁচ নেব হত,
হ যুক্ত ত, গয়ে ধয়ে থাকলে। দয়ে ধয়ে থাকলে আমরা ছাঁচ নেব, দয়ে ধয়ে থাকলে আমরা ছাঁচ নেব ধ যুক্ত ত। বয়ে ধয়ে থাকলে আমরা ছাঁচ নেব ভ যুক্ত ত। কি বললাম কি বললাম কিছুই হয়তো বুঝতে পারছো না, জটিল লাগছে, বাট আমি বলবো যে দুগ্ধ শব্দের শেষে গয়ে ধয়ে আছে, গয়ে ধয়ে এই পোর্শনটার জন্যে হতো। তাহলে শব্দটি কি শুধু গয়ে ধয়ে না তো, দয়ে হর্ষও গয়ে ধয়ে, তাহলে আমি এখানে দয়ে হর্ষও বসিয়ে দিলাম। দুহ যুক্ত ত দুগ্ধ, যেটাকে দোহন করা হয়, গাই দোয়া, সেটাকে বলা হচ্ছে দুগ্ধ, দোহন করা হচ্ছে তাই দুগ্ধ, দুহ যুক্ত ত। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে দয়ে ধয়ে আছে দেখো রুদ্ধ, তাহলে কি হচ্ছে দয়ে ধয়ে থাকলে ধত হবে। শব্দটি আছে রয়ে হর্ষও দয়ে ধয়ে, শব্দটি আছে রয়ে হর্ষও দয়ে ধয়ে, তাই আমি এখানেও করে দিলাম রয়ে হর্ষও ধয়ে ধয়ে রুধ যুক্ত ত রুদ্ধ। কেমন? তারপরে কি আছে লব্ধ, ল বয়ে ধয়ে, এখানে আমরা তিনটে যুক্তাক্ষর পাচ্ছি, গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে। কেমন? গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে, যথাক্রমে হত, ধত, ভত। ক্লিয়ার? হত, ধত, ভত। এবার এখানে বয়ে ধয়ের জন্য আমরা কি করব, ভ যুক্ত ত। শব্দটি কি আছে ল বয়ে ধয়ে, ল বয়ে ধয়ে, তাই লভ যুক্ত ত লব্ধ। দেখো গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে দিয়ে শেষ হচ্ছে এমন কোনো শব্দ সন্ধিতে ছাঁচ হবে হ যুক্ত, ধ যুক্ত, ভ যুক্ত। মনে রাখার সুবিধার্থে হত, ধত, ভত। ক্লিয়ার? এবার যদি থাকে বিরুদ্ধ, কি করব, ক্যালকুলেট করো। আছে বিরুদ্ধ, আছে বিরুদ্ধ, ধরা যাক আছে বিরুদ্ধ, তাহলে কি হবে বিরুদ্ধ শুধু রুদ্ধ মানে রুদ্ধ যুক্ত ত, বিরুদ্ধ মানে বিরুদ্ধ যুক্ত ত, বিরুদ্ধ মানে বিরুদ্ধ যুক্ত ত, বিরুদ্ধ যুক্ত ত, এটা হচ্ছে বিরুদ্ধ। ধরো বলছে স্বামীজির একটা ইংরেজি পত্রিকা প্রবুদ্ধ ভারত, প্রবুদ্ধ এটা তো শুধু বুদ্ধ, আমি বলছি যে প্রবুদ্ধ, তাহলে প্রবুদ্ধ পয়রা ফলা বয়ে হর্ষ ধয়ে হসন্ত, প্রবুদ্ধ যুক্ত ত অর্থাৎ ধত, ধত পেয়ে গেলাম প্রবুদ্ধ। ধরা যাক বলছে যে মুগ্ধ, মুগ্ধ ময়হস গয়ে ধয়ে, কি করব মুহ যুক্ত ত, এই যে কোড়া দিয়ে আছে মুহ যুক্ত ত মুগ্ধ। তাহলে আমরা এই তিনটে যুক্তাক্ষর দিয়ে শব্দগুলো পরীক্ষায় এলে নিশ্চয়ই আর ভুল করব না, বুঝতে পারবো। গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে, যথাক্রমে হত, ধত, ভত, গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে, যথাক্রমে হত, ধত, ভত। ক্লিয়ার? মুখস্থ করতে হবে। নেক্সট দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই প্রথম বর্ণটি পুনরায় তৃতীয় বর্ণে পরিণত হয়েছে, প্রথম বর্ণটি পুনরায় তৃতীয় বর্ণে পরিণত হয়েছে, যে তৃতীয় বর্ণ আছে সে আর কিছু হয়নি, সে তৃতীয় বর্ণতেই আছে। আর প্রথম বর্ণগুলো পুনরায় তৃতীয় বর্ণে পরিণত হয়েছে। অনেকগুলো শর্ত, স্বরবর্ণ থাকলে, বর্গের তৃতীয় বর্ণ থাকলে, বর্গের চতুর্থ বর্ণ থাকলে, বর্গের তোমার হচ্ছে গিয়ে চতুর্থ বর্ণ থাকলে, অন্তস্থ জ থাকলে, র থাকলে, অর্থাৎ স্বরবর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, অন্তস্থ জ, র ইত্যাদি যদি পরে থাকে তো বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়। আমরা আগের দিকে যেগুলো পেয়েছিলাম খানিকটা সেরকমই, এখানে ডান দিকের শর্তগুলো একটু বেশি। স্বরবর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, অন্তস্থ জ, র, ব পরে থাকলে প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়। ক্লিয়ার? তাহলে দেখো জগৎ যোগ ধাত্রী, কোন নিয়মে আছে শব্দটি? এটাতে হবে কি জগৎ ধাত্রী? দেখা যাক।
স্বরবর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ। হ্যাঁ, ঘ চতুর্থ বর্ণ, ধ চতুর্থ বর্ণ পরে আছে, স্বরবর্ণ চতুর্থ বর্ণ পরে আছে, তাহলে এটা কি হবে? তৃতীয় বর্ণে পরিণত হবে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। বর্গীয় জ গ, তটা দ হবে, দয়ে ধয়ে আকার, ধয়ের আকারটা এখানে দয়ে ধয়ে আকার হয়ে গেল। এই যে ধয়ে আকার সেটা দয়ে ধয়ে আকার, তয়রা ফলা দীর্ঘই, জগৎধাত্রী, এই নিয়মেই পড়ে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? স্বরবর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, অন্তস্থ জ র ব পরে থাকলে এই প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়। বামনদেবের বইয়েতে এটি 2 নম্বর সূত্র, কিন্তু এতগুলো শর্ত আছে বলে আমি এটাকে 2-এ না রেখে 13-ই রেখেছি। 13-ই রেখেছি, অনেকটা পরে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। কেমন? নেক্সট দেখো, এখানে যে শব্দগুলো আছে তাদের ডান দিকে চ থেকে ম পর্যন্ত যে কোনো বর্ণ থাকতে পারে, যাদের সংখ্যাটা হচ্ছে 20। যে শব্দগুলো আমরা এখানে পাচ্ছি তাদের এই ডান দিকের অংশগুলো চ থেকে ম এর মধ্যে যে কেউ, মানে 20টা বর্ণ হতে পারে। যদি হয় এই 20টা বর্ণের মধ্যে যে কেউ আছে, দেখো কোনো ক্ষেত্রে চ আছে, কোনো ক্ষেত্রে বর্গীয় জ, কোনো ক্ষেত্রে ত, কোনো ক্ষেত্রে দ, কোনো ক্ষেত্রে ধ, কোনো ক্ষেত্রে দন্ত ন, কোনো ক্ষেত্রে ম। কিন্তু আসল কথাটা হচ্ছে এরা যেই হোক না কেন তারা চ থেকে ম এই 20 জনের ভেতরের কেউ না কেউ, এই 20 জনের ভেতরের কেউ না কেউ। ক্লিয়ার? তাহলে তাই যদি হয় তাহলে কি ঘটেছে? এবার এই 20 জনের ভেতরে এই কেউ না কেউ মানে যে থাকবে সে সবসময় তার পঞ্চম বর্ণকে পুশ করবে ময়ের জায়গায়। এই ময়ের জায়গায় যে থাকবে, মানে চ থাকলে ডান দিকে যে থাকবে, চ আছে, চ বর্গের পঞ্চম বর্ণ কি? চ, ছ, জ, ঝ, ইয়। চ এই পঞ্চম বর্ণকে পুশ করেছে ময়ের জায়গায়, যা ময়ের জায়গায় যা, ময়ের জায়গায় যা, মকে তুলে ছড়িয়ে দে, ময়ের জায়গায় বস। তাহলে চ বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ইয়, এটি বসেছে এই ময়ের জায়গায়। দন্তস্ব ইয়ে চয়ে অন্তস্থ সঞ্চয়। এখানে আছে বর্গীয় জ, চ বর্গের বর্ণ, চ বর্গের পঞ্চম বর্ণ কে? ইয়, এখনই পেলাম। দন্তস্ব ইয়ে বর্গীয় জয় অন্তস্থ সঞ্জয়। এখানে কি আছে? ত, ত বর্গের পঞ্চম বর্ণ কি? ত, থ, দ, ধ, দন্তে ন। এখানে দন্তন্নাকে বসিয়ে দাও, তালবস্য একা দন্তন তয় হস শান্তি। এখানে কি আছে? দ, দ বর্গের মানে দ যে বর্গে আছে সে বর্গের পঞ্চম বর্ণ কি? দ তো ত বর্গই আছে, ত বর্গের পঞ্চম বর্ণ দন্তন্য আগেরটা, এখানে দন্তন্যকে বসিয়ে দাও। এখানে আছে ধ, ধ যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণ কি? ত, থ, দ, ধ, দন্তন্য, এখানে দন্তন্যকে বসিয়ে দাও। দন্তস্ব দন্তনে ধ একা দন্তন্য সন্ধান। দন্তন্য যেখানে আছে সেই বর্গের পঞ্চম বর্ণ কি? দন্তন্য নিজেই একটা পঞ্চম বর্ণ, স্বাভাবিকভাবেই। দন্তস্ব দন্তন্যয় দন্তন্য জ ফলাকা দন্তস্ব দীর্ঘই, আবার একটা দন্তন্য এখানে হাজির হয়েছে। সমযুক্ত বন্ধ সম্বন্ধ, ব যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণ কি? প, ফ, ব, ভ, ম, মকে বসিয়ে দাও। ও বাবা, ম তো এখানে ছিল বাট সে সরে গেছে, নতুন করে ম এসেছে, এই ব পাঠিয়েছে, তাই সম্বন্ধ। ক্লিয়ার? তাহলে চ থেকে ম পর্যন্ত যে কোনো একটি বর্ণ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ময়ের স্থানে পরবর্তী বর্গীয় বর্ণটি পঞ্চম বর্ণ হয়। আরে যাই বলুক না কেন, আমি যদি বুঝি তাহলে যত জটিল করেই বলুক না কেন আমার কিন্তু বুঝতে কোনো অসুবিধা নেই। চ থেকে ম পর্যন্ত যে কোনো একটি বর্ণ পরে থাকলে প্রথম পদের শেষে থাকা ময়ের স্থানে এদের পঞ্চম বর্ণ হয়, মানে পরবর্তী বর্ণটির পঞ্চম বর্ণ হয়। পরবর্তী বর্ণ যেটা সেটি সেই বর্গে আছে, যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণ বসে। আমার মনে হয় তোমাদের মতো ছেলেমেয়েরা সবাই এটা বুঝতে পেরেছো। নেক্সট, রাজ্ঞী যজ্ঞ, আমরা পারবো কি করতে? রাজযুক্ত নি, রাজযুক্ত নি কি হয়েছে? দন্তন্য যদি কখনো মানে বর্গীয় জয়ের পরে দন্তন্য থাকলে দন্তন্যয়ের স্থলে ইয় হয়। এই এখানে এসে আমরা দেখছি সন্ধির ফলে প্রাপ্ত বর্ণটি ডান দিকের জায়গাকে ক্যাপচার করেছে। সন্ধির ফলে প্রাপ্ত বর্ণটি ডান দিকের জায়গাকে ক্যাপচার করেছে। সন্ধির ফলে প্রাপ্ত বর্ণটি দন্তন্যকে সরিয়ে দিয়ে ডান দিকের জায়গায় বসেছে। এতক্ষণ আমরা দেখে এসেছি যে সন্ধির ফলে প্রাপ্ত বর্ণ সবসময়
যোগের বাঁদিকে স্থান পায়। এখানে আমরা দেখছি সন্ধির ফলে প্রাপ্ত বর্ণ স্থান পাচ্ছে কোথায়? স্থান পাচ্ছে ডান দিকে দন্তন্বয়ের জায়গায়। তাই রাজ্ঞী বানান কি? রয়াকার বর্গীয় জয় ইঁয়ে দীর্ঘই। ইঁয়ে এটা হচ্ছে বর্গীয় জয় ইঁয়ে, এটা হচ্ছে বর্গীয় জয় ইঁয়ে, আর অর্থাৎ এটা আগে বর্গীয় জ এবং পরে ইঁ, আর এটা যদি হয় সেটা হচ্ছে ইঁয়ে বর্গীয় জয়ে, আগে ইঁ পরে বর্গীয় জ। আমরা কিন্তু এখন এটা আলোচনা করছি না। রাজ্ঞী হচ্ছে বর্গীয় জয়ে ইঁয়ে, বর্গীয় জয়ের স্থলে ইঁ হয়, বর্গীয় জয়ের স্থলে দন্তন্বয়ের স্থলে ইঁ হয়েছে, তাহলে বর্গীয় জয়ে ইঁয়ে, বর্গীয় জয়ে ইঁয়ে। যোগ্য বানান তোমাকে ডেমনস্ট্রেশনে বললো আপনি যোগ্য বানানটা একটু বলুন মুখে, কি বানানটা বলুন। আমার মনে হয় অনেকে আমরা ভুল বলবো। অন্তস্থ জ বর্গীয় জয় ইঁয়ে যোগ্য, দন্তন্য পরে থাকলে মানে বর্গীয় জয়ের পরে দন্তন্য থাকলে দন্তন্বয়ের স্থলে ইঁ হয়। ডান দিকের জায়গাকে ক্যাপচার করেছে নতুন বর্ণটি। ক্লিয়ার? নেক্সট, দংশন প্রশংসায় বৃংহন মানে হাতির ডাক। বৃংহন মানে হচ্ছে হাতির ডাক, বৃংহন মানে হাতির ডাক। কি বলবো? তালব্যস্ব মূর্ধ তালব্যস্ব দন্তস্ব হ এই বর্ণগুলো যদি পরে থাকে তাহলে দন্তন্বয়ের স্থানে অনুস্বার হবে। দেখো দন্তন্য একটা অনুনাসিক ব্যঞ্জন, তারপরে অনুস্বরও কিন্তু একটা অনুনাসিক ব্যঞ্জন, মও কিন্তু একটা অনুনাসিক ব্যঞ্জন। স্বাভাবিকভাবেই আমরা দেখব যে দন্তন্য যখন আছে সন্ধির ফলে সেই জায়গাটাতে অনুস্বার হতে পারে, অনুস্বার হতে পারে, কেননা দন্তন্য যেহেতু একটা নাসিক্য ব্যঞ্জন। তো তালব্যস্ব দন্তস্ব হ যদি পরে থাকে তাহলে কি হয়েছে? দন্তন্বয়ের স্থলে কিন্তু একটা অনুস্বার হয়েছে। নেক্সট দেখো, নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো অবশ্যই করবে, এগুলোকে পুরোপুরি মুখস্থ করবে। স্বরসন্ধিতে যেমন আমরা দেখলাম যে সন্ধির নিয়মগুলোর মধ্যের বাইরের শব্দ, ব্যঞ্জন সন্ধিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধির নিয়মের বাইরের শব্দ এখানে রয়েছে। এইগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, ব্যঞ্জন এবং নিপাতন ব্যঞ্জন সন্ধিগুলো। ক্লিয়ার? নেক্সট যে কাজগুলো আমরা দিয়ে রেখেছি সন্ধির মধ্যে থেকে তোমরা কিছু অনুশীলনী করবে বা প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ব্যঞ্জন সন্ধির পুরোটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।